ওনার এই দাবিগুলোর পেছনে কি রাজনীতি রয়েছে আমি জানি না, কিন্তু তা সত্ত্বেও এই বিষয়ে আমি অবশ্যই কথা বলবো। একজন শিক্ষক হওয়ার দরুন, এমন একজন শিক্ষক যে অন্য একজন শিক্ষককে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখছে, তাই সবার আগে আমি সোনামজির উদ্দেশ্যেই বলবো, এই সমাজকে, লাদাখকে, ভারতকে, পরিবেশকে এবং শিক্ষা ব্যবস্থাকে আপনার বড্ড প্রয়োজন। দয়া করে আপনি নিজের প্রাণ রক্ষা করুন। যা ঘটেছে তার মধ্যে দুটো আলাদা ঘটনা জড়িয়ে আছে। প্রথম যেটা হয়েছে সেটা হলো পুরো ব্যবস্থাটা ভেঙে পড়েছে, প্রশ্নপত্র লিক হয়ে গেছে, যা কোনো মতেই হওয়া উচিত ছিল না। কিন্তু এই পুরো বিষয়ের যে দ্বিতীয় দিকটা রয়েছে, সেটাকে এই আন্দোলন, অনশন বা কারো পদত্যাগ কোনো কিছু দিয়েই সমাধান করা যাচ্ছে না। সেটার ব্যাপারে না যন্তর মন্তরে আর না আমাদের সংসদে কোনো আলোচনা হচ্ছে। এই দ্বিতীয় বিষয়টা নিয়ে কেউ কেন আলোচনা করছে না? আমি ঠিক এই দ্বিতীয় দিকটা নিয়েই কথা বলতে চাই। ওটাই আসলে অনেক বেশি জরুরি। আচার্যজি, আজ দেশের শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে অত্যন্ত গুরুতর কিছু প্রশ্ন উঠছে। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, ছাত্রছাত্রীদের একের পর এক আত্মহত্যার ঘটনা, আর তারপরেই দেশ জুড়ে শুরু হওয়া এই তীব্র বিক্ষোভ আজ গোটা দেশের নজর এই বিষয়ের দিকে টেনেছে। যন্তর মন্তরে একদিকে পড়ুয়ারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে, আর অন্যদিকে সোনম ওয়াংচুকও উপযুক্ত জবাবদিহির দাবিতে অনশনে বসেছেন। আপনি কি এই পুরো বিষয়টাকে কেবলমাত্র একটা প্রশাসনিক ব্যর্থতা হিসেবেই দেখছেন, নাকি এটা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সমাজের গভীরে লুকিয়ে থাকা আরও বড় কোনো সংকটের সংকেত দিচ্ছে? এটা একটা বড় সংকটেরই সংকেত, আর বিষয়টা খুবই গুরুতর। আর যেহেতু বিষয়টা খুবই গুরুতর, তাই এটাকে একটু গভীরভাবে বোঝা দরকার। আমাদের চট জলদি কোনো প্রতিক্রিয়া দিয়ে দিতে ইচ্ছে করে, একটা ইনস্ট্যান্ট রিয়াকশন দিয়ে দিলাম। কিন্তু কথা যখন সিরিয়াস হয়, তখন একটু থেমে চিন্তা ভাবনা করে সেটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। ঠিক কি ঘটেছে? নিট পরীক্ষা ছিল। আমরা 22 লক্ষ আবেদনকারী ছাত্রছাত্রীর কথা বলছি। এটা পরিবার। এই 22 লক্ষ পরিবার। আর এটা এটা শুধু পরীক্ষার ওই একটা দিনে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এই পড়ুয়ারা কেউ 2 বছর, কেউ 4 বছর, এমনকি কেউ কেউ তো 5 বছরও লাগায় এতটা সময় এর পেছনে দিয়েছিল। এরা খেলার মাঠ ছেড়েছিল, এরা নিজেদের ছোটবেলাটা বিসর্জন দিয়েছিল, এরা এরা জীবনের সাধারণ ছন্দটুকু ছেড়েছিল, এরা সমস্ত উৎসব অনুষ্ঠান ত্যাগ করেছিল। আর এরা প্রতিজ্ঞা করেছিল যে জান লড়িয়ে দেবে এবং সফল হয়ে দেখাবে। সফলতা বলতে ওরা ঠিক কি বুঝতো সেই প্রসঙ্গে আমরা পরে আসছি। আর আচমকা এরা জানতে পারে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, পেপার লিক হয়ে গেছে। ঠিক তো, প্রশাসন তার উপর ব্যবস্থা নিচ্ছে, পরীক্ষা আবার নেওয়া হচ্ছে এবং কিছু গ্রেফতারিও হচ্ছে। কিন্তু যখন এমনটা বারবার হতে থাকে, প্রায় প্রতি বছরই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে, এই নিট পরীক্ষাও কিন্তু প্রথমবার লিক হচ্ছে না। আর অন্যান্য আরও নানান পরীক্ষা রয়েছে যেগুলোতে আলাদা আলাদা ধরনের জালিয়াতি প্রতি বছরই সামনে আসতে থাকে। এর ফলে যুব সমাজের ভরসাটাই ভেঙে চুরমার হয়ে যায়। ওরা বলে আমাদের মেধা আর পরিশ্রমের কোনো দামই নেই। এখানে শেষ পর্যন্ত তারই চলবে যে অসৎ, আর যার কাছে অঢেল টাকা আছে, যে গিয়ে পুরো সিস্টেমটাকে কিনে নিতে পারে। আর এই ধারণাটা ওদের মনে শুধু কোনো একটা দিনের জন্য আটকে থাকে না, কোনো একটা ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, জীবনের কোনো একটা নির্দিষ্ট বছরেও থেমে থাকে না। ওরা এই চরম সত্যটাকেই মাথায় নিয়ে জীবনের বাকি পুরো পথটা পার করে। এবার ভাবুন, ওরা বড় হয়ে কেমন নাগরিক তৈরি হবে? সত্য, সততা, জ্ঞান, পরিশ্রম আর দক্ষতা, এসবের ওপর থেকে ওদের বিশ্বাসটাই পুরোপুরি উঠতে শুরু করে। আর এর ফলে পুরো পরিবারটা প্রভাবিত হয়। ওদের চারপাশে সম্পর্কের যে পুরো জালটা রয়েছে, সেটাটা ওলটপালট হয়ে যায়। কারণ ভারতে তো এমনটাই হয়, যেখানে একটা ছাত্র বা ছাত্রীকে তৈরি করার পেছনে পুরো পরিবারটা একজোট হয়ে লড়াই করে। পুরো পরিবারের স্বপ্নের সেই বিপুল বোঝা ওই তরুণ শিক্ষার্থী নিজের কাঁধে করে বয়ে বেড়ায়। তাই প্রত্যেকেই এর দ্বারা প্রভাবিত হয় এবং সবাই ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এটা আমাদের বুঝতেই হবে যে পরিস্থিতি কতটা মারাত্মক। মানুষ এই মানসিকতা এমন এক চরম পর্যায় পর্যন্ত ভেঙে পড়ে যেখানে 5টা 10টা আত্মহত্যার ঘটনাও সামনে আসে। আর এগুলো আমরা কেবল এই সাম্প্রতিক মাসগুলোর কথাই বলছি।
যদি আপনি এর সাথে যোগ করেন যে প্রতি বছর কত ছাত্রছাত্রী আত্মঘাতী হচ্ছে, আলাদা আলাদা উপায়ে নিজেদের ক্ষতি করে ফেলছে, তাহলে আপনি দেখতে পাবেন যে সঠিক কোনো পরিসংখ্যানই উপলব্ধ নেই। কারণ নিজেকে শেষ করে দেওয়ার বা নিজের ক্ষতি করার তো না জানি কত শত পথ থাকতে পারে। আর একটা মানুষ যখন ভেতর থেকে পুরোপুরি চুরমার হয়ে যায়, দুনিয়া আর এই গোটা সিস্টেমের উপর থেকে যখন তার বিশ্বাসটাই উঠে যায়, সেটা তো নিজের মধ্যেই একটা অনেক বড় আত্মঘাতী ব্যাপার। তো এই হলো আসল পরিস্থিতি। যুব সমাজের এই তীব্র ক্ষোভ আমাদের প্রতি বছরই দেখতে হয়। গত বছরও দেখতে হয়েছিল, তার আগের বছরও দেখতে হয়েছিল। আমি সেটার উপর লেখালেখিও করেছিলাম। এমনকি এই বছরও আমি খবরের কাগজে এই বিষয়ে আমার একটা কলাম লিখেছি। এর আগেও আপনারা এসেছিলেন আর ভিডিওর জন্য এভাবেই অনুরোধ করেছিলেন যে কিছু একটা বলুন। আমি এই বিষয়ে আগেও বলেছি, সেটা গত বছরের কথা ছিল, কিন্তু এটা প্রতি বছরই ঘটছে। আর মানুষের ভরসা, মানুষের সেই বিশ্বাসটা দিনের পর দিন কেবল কেটেই চলেছে। ওটা সামান্য একটু প্রতিক্রিয়া দেখায় আর তারপর সেই ঢাকের তিনপাত। কিন্তু এই বছর কিছু একটা আলাদা ঘটেছে। এই বছর ভরসা করার মতো একজন মানুষ সামনে এসেছেন। আর আমি সেই মানুষটিকে ভরসাযোগ্য কেন বলছি? কারণ যতটুকু আমি দেখতে পাচ্ছি, একজন সাধারণ মানুষ হিসেবে আমি তো আর অন্তর্যামী নই। কারো মনের ভেতরে ঢুকে তো আর দেখতে পারি না। কিন্তু ওই মানুষটার ট্র্যাক রেকর্ড যেভাবে সাক্ষ্য দিচ্ছে, তাতে উনি একজন অত্যন্ত গম্ভীর ও আন্তরিক ব্যক্তিত্ব। আমি কথা বলছি সোনম ওয়াংচুকজির ব্যাপারে। তিনি তিনি এমন একটা জায়গায়, যেটা ভাবুন, একটা রুক্ষ মরুভূমির মতো, একটা শুষ্ক ঠান্ডা মরুভূমি, সেখানে মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জল সংরক্ষণ করতে হয়। যেখানে আমাদের প্রথাগত সরকারি ব্যবস্থা শিক্ষা পৌঁছে দিতেই পারছিল না, সেখানে তিনি বাচ্চাদের স্কুলের আঙিনা পর্যন্ত নিয়ে গেছেন। ঠিক তো? তিনি নিজের জীবন দিয়ে এটা প্রমাণ করে দেখিয়েছেন যে যে শিক্ষা মানে শুধু শুধু মুখস্থ করা নয়। শিক্ষার আসল অর্থ হলো একটা সঠিক জীবন যাপন করা। আর উনি আন্তর্জাতিক স্তরেও নানান সম্মান ও পুরস্কার পেয়েছেন। তাই আমাদের কাছে যথেষ্ট কারণ রয়েছে এটা বিশ্বাস করার যে এই মানুষটি সত্যিই ভরসা করার মতো। এখন এখন উনি ওনার কিছু দাবি দাওয়া নিয়ে অনশনে বসেছেন। ওনার এই দাবিগুলোর পেছনে কি রাজনীতি রয়েছে আমি জানি না। রাজনীতির সাথে আমার খুব একটা সম্পর্কও নেই। কিন্তু তা সত্ত্বেও এই বিষয়ে আমি অবশ্যই কথা বলবো। একজন শিক্ষক হওয়ার কারণে, এমন একজন শিক্ষক যে অন্য একজন শিক্ষককে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখছে, তাই মুখ খোলাটা জরুরি হয়ে পড়েছে। তাই সবার আগে আমি সোনামজির উদ্দেশ্যেই বলবো যে দেখুন, ভারতের সেবা আপনি জীবিত থেকে অনেক বেশি করতে পারবেন। আজ 18 দিন হয়ে গেল আপনার এই অনশনের। দয়া করে আপনি এটা ভাঙুন। এই সমাজকে, লাদাখকে, ভারতকে, পরিবেশকে এবং শিক্ষা ব্যবস্থাকে আপনার বড্ড প্রয়োজন। দয়া করে আপনি নিজের প্রাণ রক্ষা করুন। তো ওয়াংচুকজির কাছে এটাই থাকবে আমার আন্তরিক অনুরোধ। আর যেহেতু তিনি তিনি ভারত সরকারের সাথে কথা বলতে চাইছেন, তাই ভারত সরকারের কাছেও আমার একটাই অনুরোধ থাকবে যে দয়া করে কথা বলুন, আলোচনা করুন। রাজনীতির প্রধান ধর্মই হলো গণতন্ত্র। আর এই ধর্মের মূল ভিত্তিগুলো হলো সংযম, সম্মান, সংলাপ আর মর্যাদা। তাই তাই কথা বলুন। কথা বললে কি এমন ক্ষতি হতে পারে? আলোচনা করলে তো কোনো লোকসান নেই। আর গণতন্ত্রের বুকে এটা মোটেও শোভা পায় না যে সরকারের সাথে শুধু কথা বলার জন্য একজন অত্যন্ত বুদ্ধিমান এবং সম্মানীয় নাগরিককে নিজের জীবন বাজি রাখতে হচ্ছে। তো তো এতক্ষণ যে কথাগুলো হলো, তা হলো এই আন্দোলন নিয়ে। আর আপনারা যারা মিডিয়া থেকে এসেছেন, আপনাদের হয়তো ধারণা যে আমি ঠিক এইটুকু বলেই থেমে যাব। কারণ আপনারা এই আন্দোলন আর এই পুরো সমস্যাটাকে হয়তো শুধু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ করে দেখছেন। আপনাদের প্রশ্নের মধ্যেও ঠিক এই ভাবনাটাই লুকিয়ে ছিল যে এই আন্দোলনটা চলছে, এতে এমন হচ্ছে তেমন হচ্ছে, তো এটার ওপর কিছু একটা বলুন। তাই আমি বললাম। কিন্তু আমার মনে হয় আমি যা কিছু বলেছি তা এই সমস্যার অর্ধেকটা অংশকেও ছুঁতে পারেনি। আসল কথাটা কিন্তু এখনো বলা বাকি রয়ে গেছে। আর সেই আসল কথাটা কি? আবার ফিরে আসা যাক। ঠিক কি ঘটেছে? যা ঘটেছে তার মধ্যে দুটো আলাদা ঘটনা জড়িয়ে আছে।
প্রথম ঘটনাটা নিয়ে তো আমরা সবাই দেদার আলোচনা করছি, কিন্তু যে দ্বিতীয় ঘটনাটা, যা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা লুকিয়ে রয়েছে। আমি এই দুটো ঘটনাই আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথম যেটা হয়েছে সেটা হলো একটা মারাত্মক সিস্টেম ফেইলিওর। পুরো ব্যবস্থাটা ভেঙে পড়েছে। ভাই, এটা একটা শিক্ষা ব্যবস্থা। সেখানে একটা প্রশ্নপত্র লিক হয়ে গেছে, যা কোনো মতেই হওয়া উচিত ছিল না। আপনাদের যে যে টেস্টিং সিস্টেম আছে, যে প্রসেসগুলো আছে, সেগুলোর মধ্যে সরাসরি বড়সড় ফাটল দেখা গেছে। আর সেই ফাটলটা কিন্তু আজকের নয়, সেটা বারবার সামনে আসছে। আর সেই ফাটলটা দেখে আমরা সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। আর আমরা প্রত্যেকেই চাই যে সেই ফাঁকফোকর বন্ধ করা হয়। কিন্তু কিন্তু এই পুরো বিষয়ের যে দ্বিতীয় দিকটা রয়েছে, সেটাকেই আন্দোলন, অনশন বা কারো পদত্যাগ, কোনো কিছু দিয়েই সমাধান করা যাচ্ছে না। সেটার ব্যাপারে না যন্তর-মন্তর আর না আমাদের সংসদে কোনো আলোচনা হচ্ছে। আমি সেই দ্বিতীয় দিকটাই আপনাদের সামনে আনতে চাইছি, কারণ অন্য কাউকেই আমি এই দ্বিতীয় পক্ষটা নিয়ে কথা বলতে দেখছি না। প্রথম বিষয়টা তো এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এবার দ্বিতীয় কথাটা শুনুন। একটা প্রশ্নপত্র ফাঁস হওয়া একটা বাচ্চার, একটা ছাত্রের, একটা তরুণের জীবনের চেয়ে বেশি দামি কিভাবে হয়ে গেল? এটা কিভাবে সম্ভব যে এক ডজনেরও বেশি তরুণ পড়ুয়া, যা এখন বিভিন্ন রিপোর্টে পড়তে পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই নিজেদের জীবন শেষ করে দিল। আর প্রতি বছরই এমনটা ঘটে যে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর চাপে পড়ে ডজন ডজন, যদি শত শত নাও হয়, তাও অন্তত বহু তরুণ নিজেদের প্রাণ কেড়ে নেয়। ভাই, প্রশ্নপত্র ফাঁস হওয়া, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। প্রশ্নপত্র ফাঁস হওয়া একটা আলাদা বিষয়, আর প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াটা যে তার জন্য আমাদের দেশের তরুণরা নিজেদের জীবন দিতে শুরু করে দেয়, এটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা বিষয়। এই দ্বিতীয় বিষয়টা নিয়ে কেউ কেন আলোচনা করছে না? আমি ঠিক এই দ্বিতীয় দিকটা নিয়েই কথা বলতে চাই। ওটা অনেক বেশি জরুরি। কে আমাদের এই তরুণদের শেখালো ট্যাঙ্কের দাম তাদের জীবনের চেয়েও বেশি? কে তাদের মাথায় এটা ঢুকিয়ে দিল যে তাদের পুরো জীবনটা শুধু এর ওপরই নির্ভর করে যে তারা কোনো প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষা পাশ করতে পারলো কি পারলো না? কে শেখালো? ভাই, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আর এটা নিয়ে আমরা এমনভাবে বলছি যেন বাইরে কোথাও একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে, যেন সিস্টেমে কোনো একজন দালাল বসেছিল আর সে পেপারটা লিক করে দিয়েছে। প্রশ্নপত্র কিন্তু এভাবে লিক হয় না। বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। প্রশ্নপত্র ফাঁস তখন হয় যখন একদিকে যেমন সেটা লিক করার মতো কেউ থাকে, ঠিক তেমনি অন্যদিকে সেই লিক হওয়া প্রশ্নপত্রটা চড়া দামে কেনার জন্য অন্য কেউ তৈরি থাকে। যখন মাত্র কয়েক হাজার সিটের জন্য ২২ লক্ষ ক্যান্ডিডেট লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তখন সেখানে একটা মারাত্মক হুড়োহুড়ি পড়ে যায়। আর এই হুড়োহুড়ির সুযোগ নিয়ে বাজারে দালালের জন্ম তো হবেই, তাই না? আমি এটা জানতে চাই যে এই যে লাখ লাখ আমাদের বাচ্চা, আমাদের ছাত্রছাত্রী, এদের কেন আমরা বাধ্য করে রেখেছি একটা নির্দিষ্ট দিকেই ছুটে যাওয়ার জন্য? বাধ্যবাধকতাটা আসলে কোথা থেকে এলো? আর ওই পরীক্ষাটা যখন এত বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, তখন অর্থনীতির সেই নিয়মটাই খাটে যে ডিমান্ড ক্রিয়েট সাপ্লাই। তা না হলে তো এমনটাও হতে পারত যে বাজারে প্রশ্নপত্র ফাঁস করার লোক হয়তো ঠিকই বসে আছে, কিন্তু খদ্দেরদের মধ্যে উৎসাহ নেই। তাহলে তো এটা এত বড় একটা কেলেঙ্কারি হয়ে উঠত না। কিন্তু আজ যদি আপনারা দেখেন, তাহলে এই যে ধারণাটা তৈরি হয়েছে যে একটা ছাত্রের পুরো জীবনটা কেবল একটা রেজাল্টের ওপর নির্ভর করে, এই ধরনের বক্তব্য তৈরি করার পেছনে কোচিং সেন্টারগুলো, শিক্ষক, অভিভাবক, খোদ ছাত্রছাত্রীরা এবং খুব স্বাভাবিকভাবেই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আর দালালরা, এরা সবাই একজোট হয়ে সামিল রয়েছে। এরা প্রত্যেকেই এই চক্রে জড়িত। পুরো বাজার একদম সাজিয়ে রাখা হয়েছে, বিক্রির দিকেও এবং কেনার দিকেও। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াটা এই বাজারে ঘটে যাওয়া হঠাৎ কোনো দুর্ঘটনা নয়। প্রশ্নপত্র লিক হওয়াটা আসলে এই বাজারেরই একটা প্রোডাক্ট, একটা তৈরি করা পণ্য। একজন বিক্রি করতে প্রস্তুত আর অন্যজন সেটা কিনতে মরিয়া, কারণ এরা দুজনেই একটা ব্যাপারে সহমত হয়েছে যে এই পরীক্ষার দাম অনেক 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 বেশি। যদি আমার সন্তান এই প্রশ্নপত্রটা পেয়ে যায়, যদি সে এই প্রবেশিকা পরীক্ষাটা পাশ করে নিতে পারে,
তাহলে তার সব স্বপ্ন সত্যি হয়ে যাবে, তার জীবন একদম সুনিশ্চিত হয়ে যাবে। আমরা বুকে হাত দিয়ে গোটা দুনিয়াকে ঘুরে ঘুরে বলতে পারবো যে দেখো, আমার সন্তান আজ ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কারণ এখন হরেক রকমের প্রবেশিকা পরীক্ষা রয়েছে। আর আমার সন্তান যদি ওটা পাশ করতে না পারে, সে গোটা দুনিয়ার নজর থেকে তো বটেই, নিজের মা বাবার চোখ থেকেও পুরোপুরি পড়ে যাবে। আমি এটা জানতে চাই, এই মরণ ফাঁদের বাজারটা আসলে কে সাজিয়েছে? ওই দালালটা সাজায়নি যে প্রশ্নপত্র ফাঁস করেছে। এই বাজার কোনো সরকারি বিভাগ সাজায়নি, যদিও এর সুবিধায় অংশীদার সবাই, বাজারে উপস্থিত সবাই আছে। কিন্তু এই যে মূল্যবোধের ব্যবস্থা, এই যে ভ্যালু সিস্টেম, যেখানে বাচ্চাকে বলা হচ্ছে সবকিছু ছেড়ে তুই নিজের জীবনের কয়েকটা বছর স্রেফ একটা প্রবেশিকা পরীক্ষায় পাস করার পেছনে লাগিয়ে দে, এই ভ্যালু সিস্টেম তো ঘরে তৈরি হয়েছে, এটা আত্মীয় স্বজনদের বৈঠকে তৈরি হয়েছে, এটা অভিভাবকদের নজরদারিতে তৈরি হয়েছে। বাচ্চার ওপর এই যে চাপটা তৈরি করা হয়েছে, এই চাপটা কে তৈরি করেছে? আমি এটা জানতে চাইছি। আমি অভিভাবকদের প্রশ্ন করতে চাই, প্যারেন্টসদের প্রশ্ন করতে চাই। আপনাদের ঘরে একটা বাচ্চা জন্মেছিল, সাধারণ বাচ্চা, সুন্দর বাচ্চা, প্রকৃতির এক উপহার। আপনারা তাকে একটা এন্ট্রান্স এক্সামের প্রজেক্ট বানিয়ে দিলেন কবে? এটা একটু বলুন তো। আর কেন বানিয়ে দিলেন? কেন তার উপর এতটা প্রেশার দিয়ে দিলেন? কেন সেই প্রশ্নপত্রটার ভ্যালু বা মূল্য এতটা বাড়িয়ে দিলেন যে প্রথম কথা, সেই পেপার এখন লক্ষ কোটি টাকায় বিক্রি হচ্ছে? আর দ্বিতীয় কথা, সেই বাচ্চা যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে, তবে সে সারা জীবনের জন্য হীনমন্যতায় ভুগতে শুরু করে। আপনার সন্তানকে যদি আপনি সত্যিই ভালোবাসতেন, তবে সন্তানের আত্মমর্যাদাকে কোনো পরীক্ষার একটা নির্দিষ্ট ফলাফলের সাথে বেঁধে দিতেন না। এটা কিন্তু ভালোবাসার লক্ষণ নয়। আর এটাই ছিল অভিভাবকদের কাছে আমার প্রশ্ন। একইভাবে আমি শিক্ষকদেরও প্রশ্ন করতে চাই। দেখুন, এটা তো জানা কথা যে শিক্ষা দুই রকমের হয়। এক, যা জীবিকা দেয়, আর দুই, যা জীবন দেয়। এক, যা লাইভলিহুড দেয়, আর দুই, যা লাইফ দেয়। একটার মাধ্যমে বাহ্যিক জ্ঞান আসে, যা জীবিকার জন্য জরুরি, আর অন্যটার মাধ্যমে আত্মজ্ঞান আসে, যা আন্তরিক দিক থেকে জীবিত থাকার জন্য জরুরি। শিক্ষক হিসেবে আপনারা শিক্ষাকে কিভাবে সংজ্ঞায়িত করলেন? কিভাবে সংজ্ঞায়িত করলেন? আর শিক্ষকদের মধ্যে আমি স্কুলের শিক্ষকদের কথাও বলছি, আবার কোচিং সেন্টারের যারা শিক্ষক, আমি তাদের কথাও বলছি। আপনারা তো স্টুডেন্টের সামনে একটা দুনিয়া, একটা সিদ্ধান্ত, একটা মডেল রেখে দিলেন যে তুমি জীবিকার সম্বন্ধীয় যে বিষয়টা, ওই যে ইঁদুর দৌড়, ওটায় দৌড়ে আগে পৌঁছে যাও, তাহলেই তুমি সফল বলে গণ্য হবে। এটা আপনারা কি করেছেন বাচ্চার সাথে? এটা আপনারা কি করেছেন? আপনারা তাকে কেবল জীবিকা অর্জনের একটা উপায় বানিয়ে রেখে দিয়েছেন, ব্যাস। কেন? কারণ ওটার মধ্যেই আপনাদের জন্যও টাকা লুকিয়ে আছে। আপনারা শিক্ষার মানেটাই বানিয়ে দিয়েছেন বৃত্তিমূলক শিক্ষা। শিক্ষার মানে এখন আর ব্যক্তির বিকাশ রইল না। শিক্ষার মানে এখন তো এই দাঁড়িয়েছে যে ব্যক্তির অবদমনও চলবে, ব্যক্তির বিনাশও চলবে। এক ব্যক্তি যে কিনা এখন আমাদের স্টুডেন্ট, নতুন প্রজন্ম, ছাত্রছাত্রী, তাকে বরবাদ করে দিলেও চলবে। ব্যাস, শুধু প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চাই। আপনারা শিক্ষক শিক্ষিকা, এটা আপনারা কি করলেন? আমি জানতে চাই যে আপনারা এটা কি করলেন? আর ঠিক যেমন অভিভাবকদের জিজ্ঞেস করলাম, যেমন শিক্ষকদের জিজ্ঞেস করলাম, তেমনি আমি ছাত্রছাত্রীদেরও জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, ভালো কথা। আপনারা দাবি করছেন যেন ন্যায় বিচার হয়। আপনারা দাবি করছেন যে একটা নিরপেক্ষ প্রবেশিকা পরীক্ষা হোক। নিরপেক্ষ পরীক্ষা আপনাদের অধিকার এবং আপনাদের ন্যায় পাওয়া উচিত। আর আপনাদের এই দাবি করাই উচিত। কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনারা জীবনের কাছে যা যা দাবি করছেন, সেই দাবিগুলোর পেছনে যে স্বপ্নগুলো আছে, সেই স্বপ্নগুলো আসলে আপনাদের দিল কে? আমি যখন জীবনের কাছে কিছু দাবি করি, তখন তার পেছনে ভবিষ্যতের একটা কল্পনা থাকে। আমি বলি, আমার ভবিষ্যৎ ঠিক এই রকমই হওয়া চাই। তাই এখন আমাকে জীবনে এমন এমন পদক্ষেপ নিতে হবে, যাতে আমি সেই ভবিষ্যৎ পর্যন্ত পৌঁছাতে পারি। আপনারা আপনাদের ভবিষ্যতের এই যে মডেলটা তৈরি করেছেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে এটা আপনাদের কে দিয়েছে? এটা আপনাদের নিজস্ব নয়। আর আমার কাছে এর একটা প্রমাণ আছে। যদি এটা আপনাদের নিজস্ব হতো, তবে একটা সিটের পেছনে ১০ হাজার মানুষ দৌড়াতো না। এমনটা কিভাবে হতে পারে যে ১০,০০০ মানুষের স্বপ্নটা একই এবং অভিন্ন? এটা কিভাবে সম্ভব? তাহলে নিজস্বতার মানে কি রইল? নিশ্চিতভাবেই যদি ১০,০০০ মানুষ একটা সিটের পেছনে দৌড়ায়, তবে এর মানে হলো
তাদের মনে যে স্বপ্নটা রয়েছে সেটা তাদের কারোরই নিজের নয়। ওটা একটা ধার করা স্বপ্ন, ওটা একটা ধার করা ধারণা, ওটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া একটা ইচ্ছা। আপনাদের ভেতরে কেউ একটা ইচ্ছা ঢুকিয়ে দিয়েছে। কে ঢুকিয়ে দিয়েছে তা আপনারা ভালো করেই জানেন। সমাজ ব্যবস্থা ঢুকিয়ে দিয়েছে, পারিবারিক শিক্ষা ঢুকিয়ে দিয়েছে, স্কুলিং ঢুকিয়ে দিয়েছে, কোচিং সেন্টারগুলো ঢুকিয়ে দিয়েছে, মিডিয়া ঢুকিয়ে দিয়েছে। আমাদের এই যে পুরো ভোগবাদী সংস্কৃতি রয়েছে, সেই সব কথা আপনাদের মনে ঢুকিয়ে দিয়েছে। আর আপনারা মুখে তো সবাই বলেন যে আপনারা জেন জেড, আপনারা বলেন যে আপনারা অদ্বিতীয় ব্যক্তি হতে পছন্দ করেন। আপনারা যদি সবাই অদ্বিতীয় ব্যক্তিই হন, তবে সবাই একই লাইনে কেন দৌড়াচ্ছেন? এটা আমার সব স্টুডেন্টদের কাছে প্রশ্ন হলো। আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো? দেখুন দেখুন, যতক্ষণ না আমরা সমস্যার গোড়ায় পৌঁছাতে পারবো, ততক্ষণ এই ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে। আমাদের এই যে মূল সমস্যা, সেটাকেও সমাধান করতে হবে। আমি এটা বলছি না যে ব্যবস্থায় কি কারচুপি আছে, যে কেলেঙ্কারি আছে, তার বিরুদ্ধে আন্দোলন করবেন না। অবশ্যই করুন, আপনাদের করা উচিত। বাইরে যেমন ন্যায় বিচার হওয়া দরকার, তেমনি ভেতরে বোধও থাকা দরকার। বাইরের ন্যায়ের জন্য আপনারা লড়াই করছেন, আপনারা খুব ভালো কাজ করছেন। যদি বোধ না জাগে, তাহলে বাইরে যতই পরিবর্তনই এনে ফেলুন না কেন, শেষ পর্যন্ত দেখবেন আসলে কিছুই বদলায়নি। জিনিসগুলো আগের মতোই রয়ে গেছে, শুধু তাদের নাম, রূপ, রং, আকার আর পোশাক বদলে গেছে, কিন্তু মূলত সবকিছু একই রয়ে গেছে। দেখুন, আমরা ভারতীয়, আর ভারতে সাধু সন্তেরা, জ্ঞানীরা না জানি কবে থেকে বলে আসছেন, माला फेरे तो जोग भया गया ना मन का फेर कर का मन का छाड़ दे मन का फेर। এর কথাটার অর্থ কি? তারা বলেছেন, দেখো, বাইরে বাইরে যে পরিবর্তনের চক্রে তুমি ঘুরে চলেছ, এই যে বাইরে বাইরে যা বদলানোর চেষ্টা করে যাচ্ছ, শুধু সেই পরিবর্তনে খুব বেশি দূর এগোনো যাবে না। করকা মনকা বলতে তারা বোঝাতে চেয়েছেন যে বিষয়গুলো তোমার হাতে নেই, মানে হাতের বাইরে, যে ব্যবস্থাকে তুমি পরিবর্তন করতে চাইছো, পরিবর্তন করে নাও। কিন্তু মনে রেখো, সেই ব্যবস্থার নির্মাতা তো আমরাই। যদি আমরা নিজেরাই ভেতর থেকে বিভ্রান্ত, অসৎ ও অপরিণত মানুষ হই, আর বাইরে গিয়ে একটি খুব ভালো ব্যবস্থাও গড়েও তুলি, তাহলে জানো আমরা কি করব? দিনের বেলায় আমরা একটি চমৎকার ব্যবস্থা তৈরি করব, আর রাতের বেলায় নিজেরাই নিজের সেই ব্যবস্থার গোপন ফাঁকফোকর খুঁজে বের করে তা ভেঙে বাইরে বেরিয়ে যাব। কারণ ব্যবস্থাটি তো আমরাই বানিয়েছি, আমরাই তার নির্মাতা, তার ভঙ্গকারী। তাহলে শুধু ব্যবস্থায় পরিবর্তন এনে খুব বেশি লাভ হওয়ার নয়। তাহলে সোনমদির জন্য আমার 3টি কথা। অনুগ্রহ করে আপনার জীবনকে মূল্য দিন। অনুগ্রহ করে আপনার অনশন ভঙ্গ করুন। আপনার জীবন ভারতের জন্য মূল্যবান। আপনি জীবিত থেকে ভারতের আরও ভালো সেবা করতে পারবেন। সরকারের কাছে আমার অনুরোধ, অনুগ্রহ করে আলোচনা করুন। আলোচনা তো ভদ্রতার পরিচয়। সংলাপ তো শালীনতা ও সভ্যতার নিদর্শন। তাই অনুগ্রহ করে কথা বলুন। আর ভারতের কাছে আমার একটি প্রশ্ন, শেষ একটা কথা। ভারতের কাছে আমার কোনো আবেদন নেই, কোনো অনুরোধ নেই। ভারতের জন্য আমার একটি প্রশ্ন আছে। এমন কেন হয় যে যখনই কোনো ঘটনা ঘটে, আমরা শুধু তার বাহ্যিক দিকটাই দেখতে পাই? সেই ঘটনার অভ্যন্তরীণ কারণ, তার মূলে কি রয়েছে, সেটা আমাদের চোখে পড়ে না কেন? আমরা খুব তাড়াতাড়ি বাইরের দিকে আঙুল তুলতে চাই। ওই দায়ী, সে দায়ী, ওরা দায়ী। আর আমি এটাও সম্পূর্ণভাবে স্বীকার করছি যে বাইরের লোকেরাও দায়ী হতে পারে। কিন্তু বাইরের লোকেদের যতটা দায়িত্ব রয়েছে, আমরা কি সততার সঙ্গে এটাও স্বীকার করব যে ভেতরের মানুষটারও ঠিক ততটাই দায়িত্ব আছে? যতদিন আমরা সমস্যার শিকড় পর্যন্ত না পৌঁছাতে পারবো, ততদিন এই ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে। আমাদের সমস্যার মূল কারণকেও চিহ্নিত করতে হবে। আমি এটা বলছি না যে ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি আছে, কেলেঙ্কারি আছে, তার বিরুদ্ধে আন্দোলন করবে না। অবশ্যই করবে, তোমাদের তা করা উচিত। কিন্তু ভেতরে বোধও চাই। বাইরের ন্যায়ের জন্য আপনারা যে লড়াই করছেন তা খুবই ভালো করছেন, কিন্তু ভেতরে যদি বোধ না জাগে, তাহলে বাইরে যতই পরিবর্তনই এনে ফেলুন না কেন, শেষ পর্যন্ত দেখবেন আসলে কিছুই বদলায়নি। জিনিসগুলো আগের মতোই রয়ে গেছে, শুধু তাদের নাম, রূপ, রং, আকার আর পোশাক বদলে গেছে,
কিন্তু মূলত সবকিছু একই রয়ে গেছে। আর যদি আমরা সেই আত্মজ্ঞান থেকে দূরে সরে থাকি তাহলে এ ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে। আমাদের মেধাবী তরুণ তরুণীদের, আমাদের সন্তানদের, আমাদের ছাত্রদের জীবন চলে যেতে থাকবে, কখনো এই কারণে, কখনো সেই কারণে। হ্যাঁ, কারণগুলো বদলাতে থাক, তখন আমাদের মনে হবে আগের কারণটির তো আমরা সমাধান করে ফেলেছিলাম, এবার নতুন কোনো কারণ এসেছে। কিন্তু না, সেই কারণ নতুন হবে না, সেটাই পুরনো কারণ হবে, যা শুধু নতুন রূপে ফিরে এসেছে। তাই ন্যায় বিচার পাওয়ার জন্য এবং ব্যবস্থার পরিবর্তনের জন্য আপনারা বাইরে যা কিছু করছেন, দয়া করে তা করে যান। সর্বোত্তম ব্যবস্থা, ন্যায়সঙ্গত ব্যবস্থা পাওয়া প্রতিটি ছাত্র এবং প্রতিটি নাগরিকের অধিকার। আর সেই অধিকারের জন্য আপনারা সংগ্রাম করছেন, এটা অত্যন্ত ভালো একটি বিষয়। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় যে আসল বিষয়টি আছে, যে আরো গভীর সত্যটি আছে, সেটাকে ভুলে যাবেন না। সেই গভীর সত্যটা হলো, মানুষ যতক্ষণ ভেতর থেকে বেঈমান, ততক্ষণ কোনো ব্যবস্থাই সত্যিকার অর্থে সৎ হতে পারবে না। ভেতরে থেকে বেঈমান একটি জনসমষ্টির জন্য বাইরে একটি সৎ ও ন্যায়পরায়ণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়, কারণ সেই ব্যবস্থাও মূলত গড়ে তোলা হচ্ছে সেই মানুষগুলোর দ্বারাই যারা নিজেরাই ভেতরে বেঈমান। তারা সেই সৎ ব্যবস্থাকে চলতে দেবে না। আমরা যদি ভেতর থেকে নিজে না বদলাই, তাহলে আমাদের তৈরি করা এই সিস্টেম বা ব্যবস্থা কতটা আর সৎ হতে পারে? আমি শুধু এইটুকুই বলবো। আর আমি চাইবো যে এই যে ঘটনাগুলো ঘটছে, এর মধ্যে দিয়ে আমরা বাইরে থেকে যতটা সম্ভব ভালো পরিবর্তন নিয়ে আসতে পারি, তা যেন অবশ্যই নিয়ে আসি। আর আমাদের ভেতরে যে সত্তাটা বসে রয়েছে, যে আসলে বাইরের সবকিছু তো বদলে ফেলতে চায়, কিন্তু নিজেকে বিন্দুমাত্র পরিবর্তন করতে রাজি নয়, আমরা যেন সেই সত্তাটার দিকেও একটু সততার সাথে তাকাই। হয়তো এইটুকুই যথেষ্ট হবে ওটাকে বদলানোর জন্য। শুধু আচার্য প্রশান্ত অ্যাপটি ডাউনলোড করুন আর সেখানে গিয়ে সোজা কমিউনিটি সেকশনে চলে যান। সেখানে দেখবেন প্রতি 5 মিনিটে একজনের জীবন পরিবর্তনের কথা ভেসে আসছে। আমি নিজের চোখের সামনে প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন পরিবর্তিত হতে দেখছি। আমরা এটা করছি, আমরা বাস্তবে এটা করে দেখিয়েছি। 2 লাখেরও বেশি গীতা শিক্ষার্থীর সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস পান। প্রথম মাসটি আপনার জন্য একদম বিনামূল্যে। এই অ্যাপে আপনি পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ জীবনমুখী আলোচনা, গীতা কমিউনিটির সদস্য হওয়ার সুযোগ, গীতা পরীক্ষা, বাছাই করা সংবাদ, অডিও বুকস, অনুপ্রেরণামূলক কোট এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।